আমার এই ছোট্ট সংসারের সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে যবে থেকে নিতে শিখেছি, তবে থেকেই কিন্তু আমার সংসারটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে শিখেছি। তো বন্ধুরা, তোমরাও যখন নিজের সংসারের দায়িত্বগুলো নিতে শিখবে, তখন দেখবে তোমরাও কিন্তু আমার মতন সুন্দর করে সংসারটাকে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। তো আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যে এখন মানে যত কাজ তোমাদের সাথে শেয়ার করি, এখন কিন্তু আর আমার সেভাবে কষ্ট হয় না। মাঝে মাঝে হয়, বেশিরভাগ দিন মানে 99% দিন কিন্তু আমি শিখে গেছি। তো কীভাবে চটপট করে ফেলতে পারি সকাল থেকে সন্ধে পর্যন্ত সবটা কাজে কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা কিন্তু আমার সাথেই থেকো। বন্ধুরা, সামনেই তো দোল পূর্ণিমা। কারা কারা তোমরা দোল খেলো? আমি কিন্তু দোল খেলি না। আর এই দোলের কথাটা বললে না আমার ভীষণ আতঙ্ক হয়। আমি দোল খেলাতে মানে একবার আমার খুব বড় বিপদ একটা হয়েছিল। তো সেই পর থেকে না আমি কিন্তু আর কখনও দোল খেলিনি। মানে আমার এই এত বছর বয়স জীবনে আমি দুবার মাত্র দোল খেলেছিলাম, তাও যখন ভাড়া বাড়িতে ভাড়া ছিলাম সে সময়। তারপর থেকে কিন্তু আর মানে কখনও রং খেলিনি। রং খেলা আমি এমনিতেও পছন্দ করি না, কেউ আমাকে রং দেয়ও না, বা আমিও কিন্তু কাউকে রং দিই না। আমি শুধু ওই দিন ভগবানের চরণে যে এনে আবির দিই, ওটাই মাত্র করি। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব পরে। মেয়ে যখন ছোট তখন কিন্তু প্রত্যেকবারই বলতে গেলে বেশিরভাগ সময় ওর বাবা এই দোলের সময় ছুটিতে আসতো, রং দোলে। আর তখন তো আমাদেরও বয়স অনেকটা কম ছিল, খুব আনন্দ হতো জানো। তখন ভাড়া বাড়িতে ছিলাম, ভাড়া বাড়িতে আমি সহ মানে 4টে ঘর ভাড়া ছিল, আর বাড়িওয়ালারা ওপরে থাকতো, নিচে চারদিকে 4টে ঘরে ভাড়া। তো তখন সবাই না ওই ভাড়াটের মেয়েগুলো মানে বহুগুলো সব আমার বয়সী। তখন তো আমাদের অনেক কম বয়স, ধরো ওই এখন যেরকম সঞ্চিতাদের বয়স সেরকম বয়স আমাদের ছিল। তো ওই সময় তো আনন্দ ফুর্তি মনের মধ্যে অনেক বেশি থাকে। তো আমার মনেও ছিল সেরকমই। তো আমার হাজব্যান্ড যখন বাড়ি আসতো প্রত্যেকবার ছুটিতে, বন্ধুরা বলছি তারপর দাঁড়াও, এই দেখো আমি একদম হেলদি ব্রেকফাস্ট ছোলার বয়েল করে নিয়েছি, তার মধ্যে দেখো কয়েক টুকরো দিয়ে দিয়েছি শসা, কাঁচা লঙ্কা, তোমরা পেঁয়াজ কুচিও দিও, ভালো লাগবে, আমার তো পেঁয়াজ বারণ তাই। আর এখানে দেখেছো আমন্ডস নিয়েছি, একটু কাজু নিলাম, পেঁপে, আর নিয়েছি ওখানে গ্র্যাপস, আর এই হচ্ছে মুড়ি। তো এইটা আমি নিচ্ছি, তোমরা এর সাথে একটা কিন্তু মানে এগ নিয়ে নিও, বয়েল এগ। এটা হলে একদম পারফেক্ট কিন্তু হবে হেলদি ব্রেকফাস্ট। আর সপ্তাহের মধ্যে কিন্তু আমি 4 দিন মতন এরকম করছি, আর দেখাচ্ছি না, আমি আবার কয়েকদিন দেখাবো না, আগে উপকার পেয়ে নিই তারপর তোমাদের সাথে বলবো। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম মানে আনন্দটা কিভাবে নিরানন্দে পরিণত হয়েছিল এই দোল, সেটাই বলি। তো ওর বাবা তো প্রায় বেশিরভাগ সময় কিন্তু দোলে আসার চেষ্টা করতো। আর নন বেঙ্গলিরা দোল কিন্তু খুব মানায় না, হোলি তো ওই সময় অনেকেই ওরা ছুটি যায়, তো ও আসতো। আর আমার বয়স কম হতে আমিও খুব চাইতাম। তো ভাড়া বাড়িতে আমরা এরকম অনেক ঘর ভাড়াটে ছিল, তো তাদের সাথে নিয়ে বাড়িওয়ালা ভীষণ মানে মাতোয়ারা, সে কিন্তু অনেক সিনিয়র আমাদের থেকে, তারাই খেলতে বেশি ভালোবাসতো, মানে তারাই বলতো আসো আসো খেলো। তখন আমরা খুব উৎসাহ পেয়ে কিন্তু খেলতাম, মানে আমাদের হাজব্যান্ডরা সবাই ওরা গল্প করতো, আমরা মহিলারা গল্প করতাম, মানে খুব আনন্দই ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে নিতাম। আমি তো দোলে আগাগোড়াই নিরামিষ খাই, আমাদের ওই বাড়িওয়ালাকে দেখতাম তারা কিন্তু মাংস ভাত রান্না করে তারপর নিচে হোলি খেলতে আসতো। যাই হোক, তো এরকমই খুব আনন্দের মধ্যে একেবারে দেখবে দোল খেলতে গেলে কীরকম গায়ের মধ্যে জল দিয়ে একদম বালতি জল দিয়ে স্নান করে দিত। ওগুলো আমার একদম ভাল লাগে না, ওগুলো খুব করতো ওই বাড়িওয়ালা দাদা আর বৌদি। যাই হোক, কী আর করবো, তখন ওরকম করে দিত। আর আমার মেয়ে অনেকক্ষণ, একদমই তো ছোটো মেয়ের তখন মানে 5 বছর বয়স। তো 5 বছর বয়সের কোনো সেন্স নেই, ভেজা জামা কাপড় অনেকক্ষণ ছিল, দিয়ে ওর খুব জ্বর আসে। মানে দোলটা ধরো খেলেছে, দুপুরবেলার দিকে শেষ হয়েছে, সন্ধে হতে মেয়ের গায়ে জ্বর আসলো। তো ভেবেছি হয়তো গায়ে যে জল টল পড়েছে সেই কারণে হয়তো মেয়ের ঠান্ডা লেগে গেছে, থেকে জ্বর এসছে। ডাক্তার দেখাচ্ছি, আর মেয়ের তখন ফাইনাল এক্সাম। তখন মেয়ে আমার মনে আছে ট্রানজিশনালে পড়ে, ট্রানজিশনাল বলতে 1-এর আগে যে ক্লাসটা সেই ক্লাসটাতে পড়ে। ডাক্তার দেখালাম, আমাদের এখানে অনেক পুরনো ডাক্তার, আমার ছোটোবেলাতে যে ডাক্তারকে দেখাতো আমার মা বাবা, সেই ডাক্তারকে নিয়ে গেলাম, মানে খুব বিশ্বাস ছিল ওনাকে দেখালাম, সেই জন্য অনেক সিনিয়র ডাক্তার। কিন্তু জানো তো উনি বেশি সিনিয়র হয়ে যাওয়াতে ট্রিটমেন্টটা ঠিকঠাক উনি করতে পারেননি। এবার পরীক্ষাও চলছে, প্যারাসিটামল খাইয়ে খাইয়ে মেয়েকে পরীক্ষা হলে নিয়ে মানে যেতাম, দিয়ে আসতো, তো আবার জ্বর আসতো। তারপর ডক্টর চেঞ্জ করলাম, যে শান্তনু ঘোষ বলে আমাদের কৃষ্ণনগরে ডাক্তার আছে, উনি ভালো ডাক্তারই। তখন কিন্তু একদম সদ্য মানে পাশ করে এসছে এরকম হবে ওই ডক্টরটা। তো ওনার কাছে নিতে কিন্তু উনি বুঝে গেছে যে আমার মেয়ের কী সমস্যা হয়েছে। তো মেডিসিন দিয়েছে, দিয়ে ব্লাড টেস্ট দিয়েছে, বললো ব্লাড টেস্টের রিপোর্ট আসতে হয়তো 1 দিন সময় লাগবে, আপনি এই ওষুধগুলো খাওয়াতে থাকেন, আর রিপোর্টটা আসলে রিপোর্টটা নিয়ে আসবেন। তো যাই হোক, রিপোর্টটা এসছে।
এবার আসার পরে কি হয়েছে, ওনাকে যেই ওনার চেম্বারে গিয়েছে উনি বাড়ি নেই, উনি বোম্বে চলে গেছেন কনফারেন্সে, তো ওনাকে পাইনি। যাই হোক চলে আসলাম, উনি বলছেন ওই মেডিসিনগুলোই কন্টিনিউ করতে থাকেন। ফোনে কথা হলো ওনার সাথে, মেডিসিন খাওয়াচ্ছি কিন্তু সেই একই, মানে জ্বর ছাড়ছে তো আবার জ্বর আসছে, মানে যতক্ষণ ওষুধের অ্যাকশন ততক্ষণ জ্বরটা থাকছে না গায়ে, মানে ওই 6 ঘন্টা 8 ঘন্টা পর রিপিট আসছে। দিয়ে সন্ধেবেলা একদিন কি হলো, মেয়ের মাথায় জ্বর উঠে গেল, 104 জ্বর এসছে। তো 104 জ্বর আমারও কোনো দিনও আসেনি, আমার গোষ্ঠীরও মনে হয় কারো যে 104 জ্বর আমি দেখিনি। 104 জ্বর হলে বন্ধুরা কি হয়, যাদের যাদের হয়েছে তোমরা হয়তো জানো, মেয়ের চোখ মুখ উল্টে গেছে, আর মেয়ে আবোল তাবোল বকছে, মানে উল্টো পাল্টা কথায় পুরো জড়তা ওর চলে এসছে। আমি তো কান্নাকাটি, মানে একদম বাড়িতে শোরগোল পড়ে গেছে এই মেয়ে নিয়ে। কি করব, কলকাতা যাব, কলকাতা যাওয়ার মতনও সময় নেই, যে কলকাতা নিয়ে যেতেও তো অনেকটা টাইম লাগে, আমাদের এখান থেকে কলকাতা কিন্তু অনেক দূর। তখন হচ্ছে আমি বললাম যে কলকাতা নেওয়ার মতন সময় নেই, যেভাবেই হোক কৃষ্ণনগরে যে কোনো একটা ডাক্তারের আন্ডারে মেয়েকে ইমিডিয়েট ভর্তি করতে হবে, মেয়েকে স্যালাইন দিতে হবে, মানে ওর ট্রিটমেন্ট শুরু করা দরকার। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, তখন কৃষ্ণনগরে কোনো ডাক্তার নেই, সবাই কনফারেন্সে বোম্বে, কেউ দিল্লি, এরকম মানে চলে গেছে সবাই। লাস্ট পর্যন্ত অনেক মানে রিকোয়েস্ট করে টিকে দাস আছে কৃষ্ণনগরে, উনি নাম করা ডাক্তারই, তো ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, মানে কিছুতেই পাওয়া যাবে না, কারণ রাত তখন প্রায় মনে হয় 9টা মতন বেজে গেছে, উনি বসবে না, অন্য কোনো এক ডক্টরের রেফারেন্সে ওনার কাছে নিয়ে যাওয়া হলো মেয়েকে। তখন মেয়ের ওখানে ব্লাড টেস্ট দিল, ব্লাড টেস্ট আবার ওনারা নতুন করে করাবে না, আগের রিপোর্ট দেখলো, দেখার পর ওখানে কি হয়েছিল মেয়ের বলো তো, মেয়ের হয়েছিল টাইফয়েড। টাইফয়েড হয় হচ্ছে জলের থেকে, জল যদি ইনফেকশন, মানে জল খারাপ জল খেলে টাইফয়েড হয়। কীভাবে হয়েছিল জানো তো, আমার তখন পিউরিট ছিল, পিউরিট তখন নতুন বেরোয় না জলের যে ফিল্টার ওগুলো, তো এই পিউরিটের কিন্তু জলটাকে আমরা বিশুদ্ধ করে খেতাম, কিন্তু ভেতরের ফিল্টার ঠিকঠাক চেঞ্জ না হলে তাহলে কিন্তু জল ইনফেকশন হয়ে যেতে পারে। আমার মনে হয় ওখান থেকে কিছু একটা সমস্যা আমার বাড়িতেই হয়েছিল, এবং 1-2 দিন খেলেই তো আর ইনফেকশনটা হয় না, বেশ কয়েক মাস বা কয়েকদিন খাওয়া হয়েছিল, সেখান থেকেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছিল। যাই হোক তারপর তো পিউরিটটাকে বাদ দিলাম, আমি তারপরে অ্যাকোয়াগার্ড নিলাম। আর তখন যখন মেয়েকে ভর্তি নিল, মেয়ে তো ছোটো 5 বছর বয়স, মেয়ের সাথে কিন্তু আমাকেও ভর্তি হতে হবে, মেয়েকে একা ভর্তি রাখা যাবে না, অত ছোটো মেয়েকে। কি শাস্তি বলো দেখি আমার, এবার মেয়ের সাথে তো আমাকে থাকতে হবে, এবার মেয়ের সাথে থাকাও তো কষ্ট আমার, একটা সুস্থ মানুষ দেখবে হসপিটালে থাকতে পারে না, আবার মেয়েকে তো একাও ছাড়া যাবে না। আমি কিন্তু ছিলাম প্রায় 4-5 দিন মতন ভর্তি ওখানে, মানে কী যে কষ্ট পেয়েছে সেই দিনগুলো, যে সন্তানদের জন্য মায়েদের কত কষ্ট স্যাক্রিফাইস করতে হয়। আমার হাজব্যান্ড কিন্তু খাবার নিয়ে যেত নার্সিংহোমে দুবেলা দেখতে আমাকে, আমার মা এসেছিল, মা রান্না করতো, আর আমার হাজব্যান্ড গিয়ে গিয়ে নিয়ে যেত, আর জামা কাপড় কিছু আমাকে যেমন চাদর টাদর এই সমস্ত আবার ওখান থেকে নিয়ে এসে ধুয়ে আবার নিয়ে যেত। ওই 4-5 দিন ওখানে থাকার পরে মেয়ের শরীর এবার অনেকটা যখন ঠিক হয় তখন বললো এবার বাড়িতে থাকলে মেডিসিন দিয়ে ঠিক হয়ে যাবে। তখন কিন্তু এই টিকে দাসকে আমি অনেক মানে ভগবানের মতন দেখেছিলাম, কারণ আমার মেয়ে চোখ উল্টে দিয়েছে, সেই মুহূর্ত থেকে উনি আমার মেয়েকে বাঁচিয়ে এনেছে। একবার জন্মের সাথে সাথে মেয়ের হয়েছিল জন্ডিস, তারপরে হয়েছিল মেয়ের ওরকম শরীর খারাপ টাইফয়েড। আমি না ভীষণ ভয় পেতাম মেয়েকে নিয়ে, জানো তো, আর খুব স্বপ্ন দেখতাম আমার মেয়ে না মানে কিডন্যাপ হয়ে গেছে, মানে মেয়ের অনেক বিপদ হচ্ছে এই সমস্ত, তারপর থেকে ভীষণ আতঙ্ক টাইপের আমার হয়ে গেছিলো। আর হোলির দিন ওই ঘটনাটা ধরা পড়েছিল, তো সেই থেকে হোলিকে আমি আর একদম পছন্দ করি না। তবে হয়তো হোলিটা কারণ নয় টাইফয়েডের, তো কারণ অন্য, কিন্তু আমার ওই দিনটার কথা মনে পড়লে আমার মনে হয় যেন ওই হোলিটা না খেললে হয়তো মেয়ের হতো না ওরকম। যাই হোক, মন তো এটা মা, তো ওরকম আমার মনে হয়। তো বন্ধুরা তোমরাও যদি হোলি খেলো তো খুব সাবধানে। আর ওই সানভিউ নার্সিংহোমে আমার মেয়েকে ভর্তি করেছিল, আমাকে রিঙ্কু বলেছে ওর মেয়ের ক্ষেত্রেও এরকম হয়েছিল, এই ডক্টর টিকে দাসকে দেখিয়েছিল ওর মেয়েকে, আর টিকে দাসকে যারাই দেখাবে না তারাই কিন্তু ওই সানভিউ নার্সিংহোমেই তার মানে ওখানেই দেবে ডাক্তার, কারণ সানভিউ নার্সিংহোমের সঙ্গেই কিন্তু টিকে দাসের মানে চুক্তি করা আছে, ওনার প্রথম পেশেন্ট মানে কাছে হলো সানভিউ নার্সিংহোম। যাই হোক ওই সানভিউতে 4-5 দিন থাকার অভিজ্ঞতা আমার হয়েছে। বন্ধুরা তৃষ্ণা তো বারবার আমাকে বলছে, তো আমি সেই জন্যই দেখাচ্ছি। এই দেখো এইটা যে দেখছো এবড়ো কেবড়ো ইট, এর ভেতরে কিন্তু চলে গেছে সাবমার্সেল, মানে বিশাল গর্ত হয়েছে, কিন্তু এখন না পাঁচিল দিয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু তলায় আছে মেশিন, আর
সাবমার্সিবলের মেশিন সব সময় হচ্ছে মাটির গভীরে চলে যায়, ওটা কিন্তু বাইরে থাকে না। আর এই দেখো পাইপটা এখান দিয়ে মেশিন দিয়ে জলটা উঠে এই যে একদম দেখেছো দোতলার ছাদ, মানে 3তলাতে ট্যাঙ্কি কিন্তু ওখানে আমার বসানো আছে। আর দেখো এইখান থেকে এই পাইপটা গেছে ট্যাঙ্কিতে, আর একটা পাইপ হচ্ছে ওই ট্যাঙ্কির সঙ্গে এটা কানেক্টেড, এটা গেছে দেখো ট্যাঙ্কি থেকে এসে এই দেখো এইখানে যে একটা কল দেখতে পাবো, এটা কিন্তু আমার ট্যাঙ্কির জল পড়ে, আমি ঠাকুরের বাসন টাসন ধুই সেই জায়গাটা এটা। আর এই যে ট্যাঙ্কির পাইপটা দিয়ে সোজা দেখো কীভাবে পেছন দিকে যাচ্ছে আমার, এটা কিন্তু আমার বাড়ির পেছন দিক। এই যে দেখো পাইপগুলো দিয়ে এবার নানা রকম বাথরুমে কিচেনে নানা জায়গায় যে সেট করা আছে সেইগুলো এইভাবে করা আছে। আর এইখানে যে আর একটা ছোট্ট নিচু কল দেখতে পাবো, এটা কিন্তু টাইমের জল আসে, ওটা ওই রাস্তায় আছে তারই, সেখান থেকে কিন্তু এই জলটা আসে। তো বোঝাতে পারলাম তৃষ্ণা। আর সব সময় সাবমার্সিবলের যে মোটর, ওই মোটর কিন্তু দেখা যায় না। আর আমাদের এখানে যাদের যাদের আছে না, সবার বেশিরভাগ বাড়িতেই কিন্তু সাবমার্সিবল, কারণ এমনি যে মোটর দিলে আমাদের এখানে লেয়ার উঠতে চায় না, অনেক উঁচু আমাদের এই জায়গাটা। তো সেই কারণে কি বলো তো, মোটরের খরচ তো কম হয়, কিন্তু কম খরচে জল উঠতে চাইবে না, অনেকক্ষণ মোটর চলে, তারপরে লেয়ার খুব একটা ভালো পাওয়া যায় না। আমার প্রথমে কিন্তু নর্মাল মোটর ছিল, সেটা হচ্ছে এমনি, তাতে না প্রায় আমার 0.5 ঘন্টা 45 মিনিট সময় লাগতো জল উঠতে। আর তার ফলে ইলেকট্রিক বিল কিন্তু প্রচুর আসতো। আর এই সাবমার্সিবল বসানোতে 5 মিনিটও লাগে না, ভরে যায় এত তাড়াতাড়ি। সাবমার্সিবল বসাতে প্রচুর টাকা লাগে, কিন্তু একবার কষ্ট করে লাগাতে পারলে অনেকটাই কিন্তু ইলেকট্রিক বিল সেভ হয়। আর আমার ওখানে এবড়ো খেবড়ো দেখেছো না ইট, ওখানে একবার সমস্যা হয়েছিল, সেখানে ভাঙা হয়েছিল, তার জন্য লোকরাই বললো যে আর দরকার নেই, যদি আবারও কখনো সমস্যা হয় তাহলে ভাঙতে হলে, তার জন্য ওটা ওইভাবেই আমরা রেখে দিয়েছি। সমস্যা কী বলো তো, ইলেকট্রিকের লোকই সমস্যা করে দিয়েছিল, মানে এদিকে তার ওদিকে লাগাতে আমার মোটর জ্বালিয়ে দিয়েছিল ইলেকট্রিকের লোক, বাড়িতে যখন ইলেকট্রিকের কাজ হচ্ছিল। আর এটা কী বলো তো, পুদিনা পাতার চাটনি, লাস্টে একটুখানি নুন মেশালাম, এই পুদিনা পাতা যে গাছে সেখান থেকে নিয়ে এসেছিলাম, কিছুটা নিয়ে এসে দেখো রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, পেঁয়াজ খাওয়া বারণ বলে পেঁয়াজ দিইনি। চুনো মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে কলমি শাকের চচ্চড়ি। তো বেতো শাকের চচ্চড়ি তোমার খুব ভালো লেগেছে, সেই জন্য কিন্তু আমি কলমি শাকের চচ্চড়ি রান্না করলাম, খেয়ে দেখি কেমন লাগে। আর এই দেখো পুদিনা পাতা গরম গরম ভাতে কিন্তু ভালোই লাগে খেতে। আর এখন কিন্তু আমি এসেছি বিকেলবেলা। সুপ্রিয়া আমাকে কমেন্টস করেছে যে ও বাঁকুড়াতে থাকে, ও রোজ দেখে আমার ভিডিও, মানে ও আমার ভিডিওর অপেক্ষায় থাকে। ওর হাজব্যান্ডও হচ্ছে সিআরপিএফ জওয়ান, ওর ছেলেকে নিয়ে আমার মতন একা থাকে। তবে আমার তো মেয়ে আর এখন থাকে না, এতদিন মেয়েকে নিয়ে একাই আমি থাকতাম। আর ও আমার ভিডিও দেখে অনেক মোটিভেট হয়। তো প্রথমেই জানাই সুপ্রিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর বোন, তুমি আমাকে কমেন্টস করো, আমার সাথে কথা বলো, ভীষণ ভালো লাগলো। আর আমি জানি তুমিও একা থাকো, তো তোমারও ভেতরেও আমার মতনই সেম হয়। আর ছেলে কোন ক্লাসে পড়ে, কি করে, আমাকে পারলে তুমি জানিও, ভীষণ ভালো লাগবে তোমার সম্পর্কে আমি যদি জানতে পারি। আর আমার সাথে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিও। অনেক অনেক ভালোবাসা আর আদর তোমাকে আর তোমার ছেলের জন্য। আর বন্ধুরা জানো তো, মেয়ের যে সমস্যা হয়েছিল বললাম না তোমাদেরকে, তখন কিন্তু আমার হাজব্যান্ড চেয়েছিল কলকাতায় ডাক্তার দেখাতে, কিন্তু আমি চাইনি কলকাতায় ডাক্তার দেখাতে। কারণ কি জানো, কলকাতায় নেওয়ার আমার মেয়ের কাছে কিন্তু মানে হাতে সময় ছিল না, যদি দেরি হয়ে যেত ওর ট্রিটমেন্ট করতে এখান থেকে যেতে যেতে। আর আমার মনে তো খুব ভয় ছিল, যদি কৃষ্ণনগর ট্রিটমেন্ট ঠিক না হয়ে যদি আবার ট্রান্সফার করে দেয় কলকাতাতে, তাহলে তো আর আমার রক্ষে নেই, আমাকে তো ভীষণ বকবে, খুব ভয় পেতাম জানো তো সেই সময়। আর এই দেখো মেয়ের রুমটাকেও ঝাঁকাঝাঁক করে দিয়ে এবার চলে আসলাম, এই জামা কাপড়গুলো জেনেছিলাম ভাঁজ করিনি, সন্ধে পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, তারপরে আবার আসলাম তোমাদের সামনে। আর বন্ধুরা এইভাবেই জীবনগুলো যায় না, প্রত্যেকটা মুহূর্ত ভীষণ চ্যালেঞ্জিং, কখন যে কী বিপদ আমাদের জন্য খাড়া হয়ে থাকে আমরা কিন্তু কেউ আগে থেকে বলতে পারি না। তাই প্রতিটা বিপদের সময় যদি আপনজনরা সাথে থাকে, তাহলে কিন্তু বিপদকে বিপদ বলে মনে হয় না। আর যারা আমাদের মতন একা থাকো, একার উপরে ডিসিশন সম্পূর্ণ নিতে হয়, তাদের কিন্তু অনেক প্রেশার হয়ে যায়। টাকা থাকলেই কিন্তু সব হয় না, চিন্তা ভাবনা দায়িত্বগুলো যদি পাশে থেকে কেউ নেয়, তাহলেই কিন্তু নিশ্চিন্তে আমরা সাহসটা পাই মনের ভেতরে, তাই না বন্ধুরা? আর বন্ধুরা, যাদের নাম নিতে পারলাম না, নেক্সট ব্লগে অবশ্যই নেব। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।